তোমরা পারবে না, করেছিলে বাসায়? স্যার আমি কমপ্লিট করেছিলাম স্যার, লাস্টে স্যার 9 আর 2 আসে স্যার, এন্ড 4। এইটা কত আসে এখন, কত আছে? 9 2 আসছে, হ্যাঁ রাইট, ঠিকই আছে। ওকে, তাহলে আমরা এখন কি এটা অ্যাসাইনমেন্ট বলেছিলাম, আচ্ছা ঠিক আছে, এটা তুমি স্যার এই স্লাইডটা প্রবাবলি আপলোড করা হয়নি মনে হয়, আমি স্যার খুঁজেছিলাম ড্রাইভে, এই স্লাইডটা দেওয়া হয়নি। না, ক্লাস নোট আপলোড করি নাই স্যার, এই স্লাইডটা দেওয়া হয়নি প্রবাবলি স্যার, আমি খুঁজেছিলাম স্যার, পাইনি। তাহলে অন্য কেউ বোধহয় হয়ে গেছে নাকি? আজকেও তো মনে হয় অন্য কেউ হোস্ট হয়েছে। স্যার আমি হোস্ট হয়ে গেছি আর কি, তো স্যার আমি রেকর্ডিং দিয়ে দিয়েছি, আমি ওইটা বলছি না স্যার, আমি বলছি এই স্লাইডটা, যে স্লাইডটা থেকে স্যার আপনি পড়াচ্ছেন আর কি, ওইটা স্যার আপলোড করা হয়নি প্রবাবলি। ও আচ্ছা ঠিক আছে, আপলোড করে দেবো। আচ্ছা তাহলে এখানে দেখো, এটা হলো কি, CC0, আচ্ছা আমরা শুধু কন্ট্রোলেবিলিটি বের করেছিলাম না, অবজারভেবিলিটি আমরা বের করি নাই। অবজারভেবিলিটি আমরা বাদ রেখে আসছিলাম, ওইটা দেখো, এই যে এখান থেকে আমরা এ পর্যন্ত যেটা করেছি সেটা হলো কম্বিনেশনাল কন্ট্রোলেবিলিটি, CC0 CC1। এখন যদি আমরা অবজারভেবিলিটি বের করতে চাই, then we have to start from the output and we have to go back to the input. তাহলে সেটার ফর্মুলা কেমন দেখো, এই যে ভেরি ভেরি সিমিলার বাট নট এক্স্যাক্টলি দ্য সেম। এইটা দেখো, আমরা ইনভার্টারের কথা বলা হয়। ফার্স্টে তো আমরা এটা দেখেছিলাম, দেখো ওই যে কি ছিল, for a digital circuit defined as a difficult to observe logic, এটা না, এই যে দেখো একেবারে আউটপুটে যখন থাকবে তবে তখন সিও কম্বিনেশন অবজারভেবিলিটি কিন্তু 0 হবে, আউটপুটে সবসময় 0। আমরা যেমন কন্ট্রোলেবিলিটি 1 বলেছি না ইনপুটে, কম্বিনেশন আমরা যখন স্টার্টিং থেকে শুরু করি তখন 1 থেকে শুরু করি কন্ট্রোলেবিলিটি, আর অবজারভেবিলিটি শুরু হবে কিন্তু 0 থেকে, আউটপুটে একেবারে ফাইনাল আউটপুটে হবে 0। তাহলে এখন সেখান থেকে আমাদের ব্যাকওয়ার্ড যেতে হবে। তাহলে এখন দেখো কি হবে, এখন এ পয়েন্টে যদি আমরা অবজারভেবিলিটি বের করতে চাই, এ পয়েন্টে, তাহলে এ পয়েন্টের অবজারভেবিলিটি হবে এই জেড পয়েন্টের অবজারভেবিলিটি +1। তাহলে এখন জেড পয়েন্টটা হলো ফাইনাল আউটপুট, তাহলে এই পয়েন্টের অবজারভেবিলিটি কত, যেহেতু এটা ফাইনাল আউটপুট তাহলে এটা হলো 0, তাহলে 0 + 1 তাহলে ইকুয়াল টু 1, তাহলে এই পয়েন্টের অবজারভেবিলিটি হবে 1। বুঝতে পেরেছো এটা? ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন। ঠিক একইভাবে এখন তুমি যদি অ্যান্ড গেটের কথা চিন্তা করো, অ্যান্ড গেটের আমাদের এই পয়েন্টের এই যে অবজারভেবিলিটি, এটার ভ্যালু কিন্তু 0, কারণ যেহেতু এটা ফাইনাল আউটপুট, এটা হলো 0। এখন আমাদের বের করতে হবে এ পয়েন্টে আর বি পয়েন্টে। এ পয়েন্টে দেখো অবজারভেবিলিটিটা কি হবে, অবজারভেবিলিটি হবে এই এ পয়েন্টের অবজারভেবিলিটি হবে CC1B। দেখো আমরা বের করছি কিন্তু অবজারভেবিলিটি, কিন্তু আমাদের লাগবে আসলে কন্ট্রোলেবিলিটি। দেখো আমরা এ পয়েন্টের আমরা অবজারভেবিলিটি যদি বের করতে চাই, তাহলে বিটার কন্ট্রোলেবিলিটি কত, আমরা এটা বি পয়েন্টের 1 এর কন্ট্রোলেবিলিটি যেটা হবে +1 হবে। এখন তুমি এই যে বি পয়েন্টের কন্ট্রোলেবিলিটি কত বলো, বি পয়েন্টের CC1 কত হবে, এটা যেহেতু প্রাইমারি ইনপুট তাহলে এর কন্ট্রোলেবিলিটি হবে এটা 1, এটা 1 হবে, এটা 1 হবে, এটা যদি 1 হয়, এটা 1 হয়, তাহলে এখন দেখো তুমি এটা হলো, এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0, আর এটা ইকুয়াল টু 1, তাহলে এটা 1 + 1 হলো এটা 2 হয়ে যায়। তার মানে এখন এটা আমরা জানি, এটা 1, এটা 1, CC01 CC1 1, তাহলে এখন আমরা এটা বের করে ফেলেছি এখান থেকে, এটা বের করতে, আচ্ছা এটা আমরা ওটা জানি, আর এটা আমরা বের করছি, এটা আমরা বের করছি, এটা হবে 2, আর এটা হবে যে দেখো ঠিক একইভাবে তুমি যদি বি পয়েন্টে অবজারভেবিলিটি বের করতে চাও তখন তোমাকে ফর্মুলাটা উল্টা হবে,
এই যে এটা বের করতে গেলে তোমাকে CC1 এর A লাগবে। তার মানে কি এটা দেখো তো, আচ্ছা এটা খেয়াল করে, আচ্ছা এটা ভ্যালু 2 হবে, সেম হবে তাই না, 2, এটা ভ্যালু 2, এটা ভ্যালু 2, দেখো দুটাই সেম। আচ্ছা ন্যান্ড গেটেরটাও একটু একবার, আচ্ছা ন্যান্ড গেট না দেখতে হবে, সেম সেম হবে। ওকে, দেখো এটা কেমন করে এসেছে বলো তো, এই যে এইরকম ফর্মুলাটা কোথা থেকে আসলো, এই যে ফর্মুলা আসলো হলো যে এই যে CC1 দিয়েছে কেন, আমরা অবজারভেবিলিটিটা বের করছি A পয়েন্টের, কিন্তু দেখো B পয়েন্টে 1 দিয়েছে, কারণ হলো B পয়েন্টে যদি তুমি 1 দাও তাহলে তুমি A দিয়ে শুধু কন্ট্রোল করতে পারো, কারণ A দিয়েই তুমি অবজার্ভ করতে পারবে যে আউটপুট কি হবে, বুঝতে পেরেছো, সেই জন্য এখানে 1 দেওয়া, 0 না কিন্তু। স্যার অর গেটের ক্ষেত্রে কি তাহলে 0 হবে? হ্যাঁ দেখো, এই দেখো অর গেটের ক্ষেত্রে এই যে দেখো, দেখেছো, জি স্যার। এ বের করতে গেলে বি তে 0 দিয়ে রাখতে হবে, আবার বি বের করতে গেলে এ তে 0 দিতে হবে, তাহলে তুমি ওই যেখানে তুমি কন্ট্রোল অবজার্ভ করতে চাও তুমি সেটা অবজার্ভ করতে পারবে, বিকজ দ্যাট উইল বি দ্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অর ডিপেন্ডেন্ট সিগন্যাল। স্যার তাহলে ইকুয়েশন গুলো গেটের উপর ভ্যারি করবে? হ্যাঁ গেটের উপরে ভ্যারি করবে, হ্যাঁ সেটাই, না গেটে তো সবগুলোই গেটের উপরেই ভ্যারি করে, আগেরগুলোই তো তাই ছিল, কন্ট্রোলেবিলিটি তো তাই ছিল। তাহলে তাহলে এটা ফর্মুলা বুঝতে পারলে তাহলে ঠিক একইভাবে ন্যান্ড গেটও সেম হবে, তাই না, অ্যান্ড গেট আর ন্যান্ড গেট তুমি কন্ট্রোল তো আসলে ওটা দিয়েই করবে, শুধুমাত্র 1 না 0 হবে সেটা, কিন্তু দেখো এটা একটা জিনিস দেখো, অবজারভেবিলিটিতে কিন্তু 0 1 বলে কিছু নাই, আমাদের যেমন এই যে CC1 CC0 এরকম ছিল তো, কিন্তু অবজারভেবিলিটির সময় শুধু CO, কম্বিনেশনাল অবজারভেবিলিটি এখানে বলা নাই যে কম্বিনেশনাল অবজারভেবিলিটি ফর 0 আর কম্বিনেশনাল অবজারভেবিলিটি ফর 1, বিকজ তুমি যখনই এই বিতে 1 দিয়ে দেবে, তাই না, বিতে যখন 1 দেবে তখন এতে তুমি 0 দাও আর 1 দাও, সেটাই আসলে কন্ট্রোল করবে, তাই না, সেটা দিয়েই তুমি অবজার্ভ করবে আউটপুটটা, সেই জন্য ওটার এই অবজারভেবিলিটির কোনো 0 1 বলে কিছু নাই, বোথ আর ইকুয়াল, বুঝতে পেরেছ, তাহলে এটাও দেখো, তাহলে এখানে দেখো এই দুটো এক্স্যাক্টলি সেম, এই ফর্মুলার কোনো ডিফারেন্স নাই, এক্স্যাক্টলি সেম, এটাও 2 হবে, এটাও 2 হবে, তারপরে অর গেটেও তুমি দেখো অর গেটেও সেম হবে, রাইট, অল আর সেম 2, এটাও সেম, এখন XOR গেটে দেখো, XOR গেটে ফর্মাটে একটু ডিফারেন্স এসছে, এগুলি সব বোথার সাম, এইখানে আসছে যে মিনিমাম জিনিসটা আসছে, দেখো এ পয়েন্টে যদি আমরা অবজার্ভ করতে চাই তাহলে অবজারভেবিলিটি অফ জেড, তাহলে জেড পয়েন্টে অবজারভেবিলিটি আমরা জানি এটা আসলে সবসময় 0 থাকবে, প্লাস মিনিমাম অফ CC0 বি আর CC1 এর বি, বিতেই একবার 1 একবার 0, তবে এটা কিন্তু দুইটা, আমরা ওই আগে কম্বিনেশনাল যখন কন্ট্রোলেবিলিটিতে গেছিলাম তখন কিন্তু ছিল একটার 0 আর অন্যটার 1 ছিল, কিন্তু এখানে দেখো একই দুটাই বি, এটাও বি এটাও বি, এটা 0 আর 1, 0 দিলে কি হবে আর 1 দিলে কন্ট্রোলেবিলিটি কি হবে, সেই দুটার ভিতরে মিনিমাম যেটা হবে সে দ্যাট উইল বি +1, তাহলে এখন তুমি এই CC0, তাহলে CC0B CC01 কত হবে, কিন্তু এখানে তো তোমার দুটাই 1 হবে, বিকজ এটা প্রাইমারি ইনপুট বলে এটা দুটাই 1 হবে, এটাও 1 এটাও 1 হবে, তাহলে তোমার মিনিমাম বলতে আসলে 1, তাহলে 1 + 1 এখানেও 2 হয়, এখানেও 2, এখানেও তাই হবে, এটাও 1 এটাও 1, এখানে 2 হবে, সেম এক্স্যাক্টলি সেম, দেখো এটা কোনো ডিফারেন্স নাই, এইটুকুর ভিতরে এইটুকুর সাথে এইটুকুর কোনো ডিফারেন্স নাই, অল আর 2, সবগুলি 2 হলো,
এখন বড় সার্কিটে দেখতে গেলে কেমন হয় দেখো। এখন আমরা এটা রেখে দিই। এটা একটু আসলে মুখস্থ, মানে মুখস্থ না, এটা একটু কপি লাগবে, নাহলে তুমি বড় সার্কিটে করতে পারবে না, রাইট? অথবা একটু মনে রাখতে হবে, রাইট? সিসি জিরো প্লাস, যেমন ওয়ার গেটে হলো জিরো, অপোজিটটা জিরো, এ দুটা ইজ ওকে। অ্যান্ড গেট মতো শুধু এই এক্সর মনে রাখলেই হয়, রাইট? এক্সর মনে রাখলেই হবে। তাহলে এখন তুমি যদি অবজারভেবিলিটি বের করতে চাও, এখানে এটা বল নেই, এনিওয়ে তোমরা যে কোনো সেম সার্কিটে আমরা ওটা বের করতে পারি। এটা এখানে বলছে ফাইন্ড দ্য কম্বিনেশনাল অবজারভেবিলিটি। কম্বিনেশনাল অবজারভেবিলিটি কত হবে? এটা বের করে নাই নাকি? এটা বের করে নাই, অ্যান্সার দেওয়া নাই। ইটস ওকে, উই ক্যান ফাইন্ড আউট। আমরা এখানে অ্যান্সারগুলি দেওয়া আছে কার? না, দেওয়া নেই কোনোটা, শুধু এটা দেওয়া আছে। CC1 CC0 গুলি দেওয়া আছে, এগুলি CC0 আর CC1 এইগুলির ভ্যালু দেওয়া আছে সব এই মাথায়, এগুলি সবই তাই, এগুলি দেওয়া আছে। এখন তুমি যদি সিও বের করতে চাও অ্যাট ডিফারেন্ট পয়েন্টস, তাহলে কি হবে? এখানে দেখো, তাহলে এই পয়েন্টে সিও কত হবে? এই পয়েন্টটা আমরা এটা কি বলছে, জে, তাহলে সি ও এই জে পয়েন্ট, হ্যাঁ, জে পয়েন্টটা কত হবে? জিরো। এটা তাহলে এখন এটা কি গেট দেখো, এখানে একটা দেখো, আর একটা জিনিস আছে, এটা পাওয়ার গেট করতে গেলে দেখো এখানে তো 2 ইনপুট দেওয়া আছে। আমরা যদি 3 ইনপুট, এখনই আমাদের ওই যেটা প্রবলেম দেখলাম একটু আগে, এই মাত্র দেখছি, ওকে, এখানে যদি 3 ইনপুট হতো তাহলে কি হতো? স্যার CC0 সি থাকলে সি হতে হতো। হ্যাঁ, তাহলে এখানে যেটা তুমি, আমি এখন এ বের করছি, তো এ যখন বের করব তখন দিস ওয়ান প্লাস দিস ওয়ান, তাহলে এই সঙ্গে আর একটা প্লাস হবে, CC0 সি। কারণ সিতেও জিরোটা দিয়ে রাখতে হবে না? আমরা যখন এইটা অবজার্ভ করবো, জি স্যার। সেটা 3টা দিতে হবে, তাহলে 1 + 1 + 1 হয়ে যাবে, 3 হয়ে যাবে। সামনে এটা বসে দিই। এখন আমাদের যে প্রবলেমটা আমরা দেখতেছি, এখানে দেখো, এখানে 3 ইনপুট, 3 ইনপুট অর গেট। 3 ইনপুট অর গেট যদি হয়, তখন আমরা এই লাইনে আমাদের এটা সি ও যদি বের করতে চাই, তাহলে কত হবে? এটা দেওয়ার দরকার নাই, না, সিও নাম দিতে হবে, সিও এটার নাম দিতে হবে N3, তাহলে এই লাইনটার নাম N3 না? সিও N3 কত হবে? 0 প্লাস সিসি কত ছিল বলে মনে আছে? স্যার CC0 5 CC0 2 হবে তাহলে N2 প্লাস CC0D, টি। এটা ডি না? জি স্যার। CC0, এটা CC0D, তারপর +1। তাহলে এখন দেখো কত হয়, তো ফার্স্ট এটা তো জিরোই, 0 প্লাস, দেখো CC0 N2 তে CC0 কত? এটা না? 2 স্যার। 2, রাইট, এটা 2 প্লাস এই সিসি And +1 ডি কে, এই টার্মটা +1 +1, এটা হয়ে গেল 4। তার মানে এই পয়েন্টে CC0 4। ঠিক একইভাবে আমরা এখানে কত বের করবো তাহলে? এটা হবে 0 হবে, আমরা একবারে ভ্যালুগুলি বসাই, 0 প্লাস এইটাই আসবে, তাই না? এই 0 হলো তোমার এই যে এইটা 0 প্লাস, এখন আমরা এই পয়েন্ট, এই লাইন যখন নিচ্ছি, তখন আমাদের এই বাকি দুটো লাইনকে 0 নিতে হবে, তাই না? বাকি দুটো লাইন CC0 +2 +5 2 + 5, গুড, বুঝছো সবাই? 2 + 5 প্লাস একটা ফর্মুলার 1 আছে 8। Is clear everyone? Yes, sir.
ওকে, আর এই লাইনে হলে তোমার এখানে 1 + 5 প্লাস একটা ফর্মুলার 1 7, তাই না? জি স্যার। এখানে আমরা যদি C0N2 বলি, কত বললাম জানি 7 1 হ্যাঁ 7 হবে 5 + 1 + 1 7। এখন এইটা আমরা অবজারভেবিলিটি পেয়ে গেছি। এখন আমরা যদি আরো ব্যাকে যাই, তাহলে এখন এই পয়েন্টটা আমরা কত পাবো দেখো, এটা হলো সি অবজারভেবিলিটি ই পয়েন্টে, ই মানে এখন এই পয়েন্টে কত হবে তাহলে? এই পয়েন্টে হবে তাহলে তোমার এই 4 অবজারভেবিলিটি, + 3 + 1 রাইট, 4 প্লাস এটা হলো সিও সিসি0 আদার লাইন, এই লাইনটা সিসি0 মানে হলো এটা 3 মানে 7 গুড। আর এই লাইনে আমাদের স্যার 4 + 3 + 1 হতো 1 না? হবে স্যার। ও হ্যাঁ 1 হবে, রাইট, থ্যাংক ইউ। এটা 8 হবে। আর এইটাতে কত হবে? এটা হবে 4 + 1 + 1 তাহলে 5। স্যার 6 না? CON1 এটা হবে আমাদের ছিল 4, এখানে হচ্ছে 4 প্লাস এই লাইনে আছে একটা 5 আর একটা ফর্মুলা 6। তারপর এই লাইন তো হয়েছে আমরা, আর এইখানে আমরা যেটা পেয়েছি এটাই আসলে COD, তাই না? তাহলে দেখো প্রাইমারি পয়েন্ট, আমরা এটা একটা প্রাইমারি পয়েন্ট, এইটা একটা প্রাইমারি পয়েন্ট পেয়ে গেছি আমরা। আর আমাদের আছে হলো এখন এই দুটা লাগবে, আরো 3টা আছে। ওকে, নো প্রবলেম। তাহলে আমরা এখন যদি এইটাতে বের করতে চাই CO, এই সি পয়েন্টে এই লাইনে কত হবে আমাদের? এখানে অবজারভেবিলিটি ছিল 7, 7 প্লাস এইটা প্লাস 1, তাই না? স্যার অ্যান্ড গেট না, এটার ক্ষেত্রে সেকেন্ডটা নিতে হবে না? CC1 দাঁড়াও বলি, এটা আবার বলো। স্যার সেম ভ্যালু হবে, কিন্তু আমরা CC1টা নিব না এবার, CC1D। না, এটা তো আমরা এখন পর্যন্ত ওর গেটই Right, and get sir. রাইট, অ্যান্ড গেট নিচ্ছি, রাইট, থ্যাংক ইউ। অ্যান্ড গেট নিচ্ছি, দুটোই সেম, রাইট। তাহলে এটা না, রাইট, নট দিস ওয়ান, এটা হলো দিস ওয়ান, হ্যাঁ, লাস্ট ওয়ান CC1। তাহলে এটা আমাদের কত? 7 + 1 + 1 9, তাই না? এটা 9। আর এখন আমরা বিতে যদি বের করি, এই লাইন মানে বি লাইন। এখানে তো একটা কনফিউশন জায়গায় আছে, দেখা যায় এটা 2টা পয়েন্ট থেকে 2টা আসবে। এখানে আমরা দেখছো এটা ব্রাঞ্চ আছে, কিন্তু ব্রাঞ্চে এইখানে একটা লাইন আছে, আবার এইটা একটা লাইন, তাহলে এই পয়েন্টটা আমরা এটাকে কি পয়েন্ট বলবো? আচ্ছা, এই পয়েন্টে একটা নাম লিখি আমরা, এই পয়েন্টে যে আমরা বলি CO পয়েন্ট, এটা কত হবে অবজারভেবিলিটি? 7 + 1, এটাও 9, তাই না? জি স্যার। জি স্যার। এটাও 9 হবে। এখন আমরা এইখান থেকে যদি বের করি, ধরো এখানে 6 আছে, এটা আমাদের 6, এই পয়েন্টে অবজারভেবিলিটি হলো 6। তাহলে আমরা এই পয়েন্টে যদি বের করতে চাই COA, এটা বের করতে গেলে আমাদের ফর্মুলা ছিল আমাদের XOR গেট এ পয়েন্টে বের করতে লাগলে বি পয়েন্টে একবার 0 একবার 1, তাই না? দুটার কন্ট্রোলেবিলিটির ভিতরে যেটা মিনিমাম সেটা লাগবে, +1, তাহলে 6 + 1 + 1 তাহলে 7 হয়, 8 হয়, তাই না? জি স্যার। ফর্মুলাটা এরকম ছিল, আবার একটু দেখে নাও। এই যে আমরা যদি এ পয়েন্টে বের করতে চাই, এ পয়েন্টে বের করতে থাকলে তাহলে বি পয়েন্টে একবার 0 আর 1 এই দুটার কন্ট্রোলেবিলিটি কম্পেয়ার করতে হবে, যাতে মিনিমামটা নিয়ে 1 অ্যাড করতে হবে, আর সিও তার আগের পয়েন্ট তো আছেই। তাহলে আমাদের এটা যদি করি, আমরা কোন পয়েন্টে করছিলাম? এই পয়েন্টে। তাহলে আমাদের এই পয়েন্টটা হলো, এর অবজারভেবিলিটি হলো 6 প্লাস মিনিমাম দিতে হবে। মিনিমাম হলো কোনটা?
এই বি 1 আর 0, 1 এটা আমরা ফার্স্ট একটা 0, এটা 0, এটা 1, তাহলে এখন কোন দুটো নিব আমরা? মিনিমাম যে কোনোটা সেম। এটাই যে ফর্মুলা নাকি 1 আছে নাকি প্লাস? প্লাস জি 1 স্যার, আছে, +1 আছে। প্লাস 1 অলওয়েজ থাকবে, রাইট? তাহলে +1, তাহলে এটা হলো 8, এতে 8, তো বিতেও তো 8 হবে, বি মানে 8.8 হবে। আমরা এই পয়েন্টেও 8 হবে। এখন কোশ্চেন হলো যে অবজারভেবিলিটি তোমার এই যে দেখো এই একই লাইন বি, বি থেকে দুটো ব্রাঞ্চ বেরোলো, একটার অবজারভেবিলিটি হলো 8 আর আরেকটার অবজারভেবিলিটি হলো 9, কোনটা নেবে তুমি? তাহলে বি এর অবজারভেবিলিটি কত লিখবে তুমি এখানে? সি ও বি, মিনিমামটা নিতে হবে। যদি দুটাই একই একই লাইনে ব্রাঞ্চ হয়ে যায়, এটা যদি 8 হয় আর এটা যদি 9 হয়, মানে দুটো ডিফারেন্স হলে উইল টেক দ্য মিনিমাম ওয়ান। তো সেই এদিকে একটা 8 একটা 9, আর কি বাকি আছে আমাদের? সব পেয়েছি আমরা, ওকে সব পেয়েছি, রাইট? তাহলে এখন আমরা প্রাইমারি ইনপুটে অবজারভেবিলিটি পেয়েছি আর ইন দ্য মিডল পয়েন্টে পেয়েছি, দ্যাটস অল রাইট। দেখো তোমরা সব বের করতে পারবে। এটা যে ক্লাস টেস্টে দিয়েছিলাম বোধহয়, লাস্ট ক্লাসে, না লাস্ট সেমিস্টার। তুমি ডিফারেন্ট, ও না, রোল নাম্বার দিয়েছি, ডিফারেন্ট নোডে সিসি, এটা তো কন্ট্রোলেবিলিটি বের করতে বলেছে, নো প্রবলেম, সো ইউ ক্যান ডু ইট ভেরি ইজিলি। বলো এটা কি বের করতে বলেছে? এটা সেম, আচ্ছা, দুইটা ডিফারেন্ট সার্কিট দেওয়া হয়েছে, হ্যাঁ ডিফারেন্ট, ওকে, রোল নাম্বার অনুযায়ী মেবি 3 দেওয়া আছে, আর একটা কোথায়? আচ্ছা, এটা দেওয়া হয় নাই, কিন্তু এটা তো রেজাল্ট দেওয়া আছে এখানে, ওকে, তো এটা পরে করা হয়েছে। এনিওয়ে, so that is all for observability and controllability, right? কারো কোশ্চেন আছে কোনো? প্রপার বুঝতে পেরেছো 100%? নো কোশ্চেন, রাইট? স্যার অবজারভেবিলিটি বের করতে গেলে তো ফার্স্টে কন্ট্রোলেবিলিটি বের করতে হবে, তাই না স্যার? হ্যাঁ রাইট, এই জন্য আমরা প্রথমে সবগুলি কন্ট্রোলেবিলিটি বের করে রেখেছিলাম, নাহলে আমরা এটা পারতাম না এখন। মানে এরা ক্লাস নোটে দুটো একসঙ্গে করে ফেলেছে, এই যে কন্ট্রোলেবিলিটির পরেই অবজারভেবিলিটি দেওয়া শুরু করেছিল এখানে। আমরা কিন্তু এটা আমরা একসাথে পড়লে কনফিউজ হইতে, এই জন্য আমরা আগে কন্ট্রোলেবিলিটি এক্সপার্ট হয়ে তারপরে অবজারভেবিলিটি আসবো, রাইট? স্যার এক্সামে কি তাহলে কন্ট্রোলেবিলিটি দেয়া থাকবে নাকি আমাদের বের করে নিতে হবে দুইটাই? তোমাদের যদি ছোট এরকম সার্কিট থাকে তাহলে কিছুই দেওয়া থাকবে না, তখন তোমার দুটাই বের করতে হবে। কন্ট্রোল দেখছো না যে কোশ্চেনে দুটাই বের করতে বলেছে, ওটা দেখলাম জানি। ও না, শুধু একটাই বের করতে বলেছে না, ওকে। তাহলে হ্যাঁ রাইট, এটা এরকম যদি থাকে তাহলে একটা বের করতে বললে তাহলে তোমার CC1 CC0 বের করতে হবে আগে, তাই না? এমনকি তোমাকে যদি একটা প্রথম দিকের একটা অবজারভেবিলিটি বলে, তাও তোমার পুরোটাই কন্ট্রোলেবিলিটি না বের করলে তো তুমি করতে পারবে না, তাই না? তুমি যেমন না যে তুমি মাঝখান থেকে তোমাকে এই পয়েন্টে বের করতে বললো, অতএব তুমি শুধু এর সামনেটুকু করলে তাহলে হয়ে যাবে, না তা হবে না, কারণ তোমার ওই একবারে অবজারভেবিলিটি স্টার্টিং ফ্রম দ্য এন্ড পয়েন্ট আর কন্ট্রোলেবিলিটি স্টার্টস ফ্রম দ্য বিগিনিং, সো ইউ নিড টু নো দ্য হোল থিং, রাইট? ওকে, তো মানে এখানে আর তেমন কিছু নাই, রাইট? যে আমরা নেক্সট দেখি,
4 to nine, 10. না এটা তো সেম, এটা করলাম আজকে না। না তাহলে আমরা কিছু মিস করে এসেছি বোধ হয়, কিছু লেকচার। ও সিক্স, ওকে। আমরা এখন আবার ব্যাক আসছি আমাদের যে আমরা টেস্ট করব, যে আমরা টেস্টিং সার্কিটে আগের দিন আমরা দেখেছিলাম যে ফল্ট মডেলটা দেখেছিলাম না, রাইট? সেই ফল্ট মডেল, এখন তুমি যখন তুমি ফল্ট মডেল তৈরি করার জন্য তুমি কি করলে, এটা এক একটা ফল্টের জন্য আমরা যে এক একটা ভেক্টর পেয়েছিলাম না, ইন্ডিভিজুয়াল ভেক্টর হবে। এখন তোমাকে তো যে কোনো একটা সার্কিটে দেয়ার উইল বি লটস অফ ফল্ট এরিয়া, অনেক জায়গায় ফল্ট থাকবে এবং ডিফারেন্ট কাইন্ডস অফ ফল্ট থাকবে, স্টাক অ্যাট 1 এন্ড স্টাক অ্যাট 0। তো এটা বলেছে যে ওইটাকে টেস্ট করতে গেলে তখন তোমাকে কি লাগবে, ওই যে তুমি মনে করো এটা একটা সার্কিট, হ্যাঁ? এখন এই সার্কিটের ভিতরে তোমার ডিফারেন্ট কাইন্ডস অফ ফল্ট আছে। লেটস সে তোমার 4 ইনপুট আছে ফল্ট, 4 ইনপুট যদি ইনপুট সার্কিট থাকে আর 2 ইনপুট যদি তোমার আউটপুট থাকে ওই সার্কিটের, বা এক নাই 1ও থাকতে পারে বা মাল্টিপল থাকতে পারে, তাহলে এই সার্কিটটার ফল্ট কোথায় আছে, হ্যাঁ? তোমাকে এবং কি ধরনের ফল্ট আছে, আইদার 0 অর 1। তাহলে এটা চেক করতে গেলে আমরা তো সেদিন দেখলাম যে আমরা একবারে যদি আমরা একটা করে ফল্ট ইনজেক্ট করি তাহলে আমরা ওর করেসপন্ডিং ভেক্টরগুলি, ইনপুট সিগন্যালগুলি, লেটস সে এটা এ বি সি ডি, হ্যাঁ? তাহলে আমরা এ বি সি ডি এটার ভ্যালু এখন আমরা মনে করি একটা স্পেসিফিক ফল্ট আছে যার জন্য আমরা ভেক্টর পেলাম মনে করো 1 1 0 1। তাহলে এইটাকে আমরা বলি ওই ফল্টের জন্য, রাইট? মনে করো ফল্ট অ্যাট কোনো একটা পয়েন্ট, মানে মনে করো পয়েন্ট 1, রাইট? মনে করি কী ধরনের ফল্ট, ওপেন হতে পারে, ক্লোজ সার্কিট হতে পারে, শর্ট সার্কিট আর ওপেন সার্কিট ফল্ট। তারপর আরেকটা ফল্টের জন্য, অ্যানাদার ফল্টের জন্য মনে করো আমরা পেলাম 0 1 1 0, এরকম একটা টেস্ট ভেক্টর আমাদের দরকার, রাইট? এর ভ্যালু 0, বির ভ্যালু 1, এটা টু ডিটেক্ট অ্যানাদার ফল্ট। তাহলে এইরকম মাল্টিপল ভেক্টর তো আমাদের লাগবে, সেটা ইন্ডিভিজুয়াল সবগুলি ফল্ট বের করার জন্য। তাহলে তাহলে এই জিনিসটা কি, এইটা হলো, এটাকে আমরা বলি হলো টেস্ট প্যাটার্ন, যে এটাকে প্যাটার্ন বলে, র্যান্ডাম প্যাটার্ন। এটা হলো এটা র্যান্ডাম ভ্যালু আসছে, কিন্তু এটাকে আমরা ফিক্সড প্যাটার্নে যদি করতাম, 4 বিট যদি হয় তাহলে আমাদের স্টার্টিং ফ্রম 0 0 0 0 0 0 0 1 এরকম করে আমাদের তারপরে লাস্টে আসতো আমাদের 1 1 1 1, এরকম আসতো না?
এইটাকে আমরা বলি টেস্ট প্যাটার্ন। টেস্ট প্যাটার্ন, টেস্ট প্যাটার্ন। এই যে টেস্ট আমরা এখন ধরো তুমি এখানে আমরা সিরিয়ালি করেছি, সিরিয়ালি 00 থেকে 11 মানে টোটাল 16, তাই না? টোটাল 16 প্যাটার্ন, মানে 16 প্যাটার্নটা এখানে 1 বাই 1 অ্যাপ্লাই করতে হবে সিরিয়ালি। কিন্তু এটা বলছে যে সিরিয়ালি না হয়েও আমরা র্যান্ডামও তৈরি করতে পারি। র্যান্ডাম তৈরি করাটা বেটার, কারণ র্যান্ডাম তৈরি করে দেখো এখানে ফর এক্সাম্পল আমি ধরে নিলাম যে এই সার্কিটের ভিতরে তোমার 7 ফল্ট আছে, টোটাল 7 ফল্টস আছে। তাহলে 7 ফল্টস ডিটেক্ট করার জন্য আমাদের কয়টা প্যাটার্ন লাগবে? ম্যাক্সিমাম কতটা টেস্ট ভেক্টর লাগবে আমাদের? স্যার 3টা। 3টা কেন? কেন বলেছো বলো তো? স্যার আমি মেবি না বুঝে বলছি, মানে আমি 7 হিসেবে বলছি, সরি স্যার। কোথায় 7 কোথায় পেলে তুমি? না 7 মনে করে এই সার্কিটের ভিতরে ধরে নিলাম আমরা এই সার্কিটে, এটা একটা বড় সার্কিট, আমরা ধরে নিলাম ওখানে আমাদের 10 লোকেশন আছে, 10 ব্রাঞ্চেস আছে। 10 ব্রাঞ্চে ম্যাক্সিমাম কতগুলি ফল্ট হতে পারে? 10 into 2 স্যার। 20। হ্যাঁ 20 না? জি স্যার। একটা হলো স্ট্যাকেট 1 আর একটা হলো স্ট্যাকেট 0, টোটাল 20 ফল্টস হতে পারে। কিন্তু আমরা ধরে নিলাম যে সার্কিটে তো প্রতিটা ব্রাঞ্চে ফল্ট থাকবে না, তো ধরে নিলাম সেখানে 7টা ফল্ট আছে আর বাকি জায়গাগুলি ফল্ট নাই। হ্যাঁ, তাহলে 7 ফল্টস যদি থাকে তাহলে সেই 7 ফল্ট ডিটেক্ট করার জন্য আমরা যদি এক একটা ফল্ট ডিটেক্ট করার জন্য আমাদের কয়টা করে ভেক্টর লাগলো দেখলাম না আমরা লাস্ট ক্লাসে বা তার আগের ক্লাসে বোধহয় আমরা একটা সার্কিট নিয়ে চেক করেছিলাম না, যে এরকম একটা সার্কিট যে এখানে স্ট্যাকার্ড ফল্ট যদি থাকে তাহলে এটাকে ডিটেক্ট করার জন্য এই যে এ বি সি ই এটার কয়টা ভ্যালু লাগবে? কয় সেট ভ্যালু লাগে? 4টা বিট আছে, সবগুলোই ভ্যালু লাগবে, তাই তো? হ্যাঁ, সেটা কয়টা ভ্যালু লাগবে? এর কয়টা ভ্যালু লাগবে? এর স্যার 2টা স্যার, 0 1। হ্যাঁ 0 1 দেবো নাকি আমরা? আগের দিন কি করেছিলাম মনে নাই? মনে করে স্যার এর একটা ভ্যালুই লাগবে, এর একটা ভ্যালু, বি এর একটা, সি এর একটা, ডি এর একটা, তার মানে একটা ভেক্টরই লাগবে। আমরা এটা তো করেছিলাম, মনে নাই কত ছিল এটা, ওই যেখানে আছে বোধহয় আমরা ফাইনাল, এই যেখানে এটাই তো দেখেছিলাম। কত ছিল এটা? এই যে দেখো 0 1 1 1 ছিল, 0 1 1 1। এইটা যদি তুমি অ্যাপ্লাই করো তখন তুমি এই যে স্ট্যাকার্ড 0 এই পয়েন্টে ফল্টটা পেয়ে যাবে, ডিটেক্ট করে ফেলতে পারবে, তাই না? জি স্যার। এটুকু বুঝছো? তাহলে এখন আমার সার্কিটে এরকম করে যদি টোটাল 7 ফল্টস থাকে, মনে করি এইরকম এই সার্কিটে আমরা যদি 7টা ফল্ট দিই, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, 1 2 3 4 5 6 7, মনে করি এরকম দিলাম ওই 7টা ফল্ট। তো এই 7টা ফল্ট দিলে আমার কতটা এরকম ভেক্টর আসবে? এটা তো একটা 1, তারপর কয়টা লাগবে? মানে এটার জন্য কয়টা লাগবে? এটার জন্য 7টার জন্য তো 7টা লাগবে, 7টা ভেক্টর লাগবে, রাইট? সেটাই আমি বলছি যে প্রতিটা ফল্টের জন্য একটা করে এরকম ভেক্টর লাগবে। তার মানে আমার টোটাল ভেক্টর লাগবে হলো 7টা, টোটাল ফল্ট 7, তাহলে আমাদের 7 ভেক্টর লাগবে। কিন্তু আমাদের এই যে ইনপুট তো আছে 4 ইনপুট, কিন্তু আমরা যদি এরকম নর্মাল এরকম করে ভেক্টর তৈরি করে অ্যাপ্লাই করি তাহলে কতগুলি লাগবে? এখানে দেখো তো টোটাল ভেক্টর কয়টা? 16 না? জি স্যার, জি স্যার 16, কিন্তু আমাদের লাগবে তো 7। জি স্যার। তাহলে আমরা যদি এরকম পরপর দিয়ে আসি তাহলে আমাদের কি বেটার হবে
মানে এটা কি আমাদের টাইম সেভ হবে নাকি টাইম বেশি লাগবে? বেশি লাগবে স্যার, বেশি লাগবে। হ্যাঁ, এরকম যদি তুমি সিরিয়ালি দিতে থাকো, যেমন 000 দিয়ে হয়তো বা কোনো ফল্টই ডিটেক্ট করা যাবে না, কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে তো হবে। হ্যাঁ, এই জন্য বলেছে যে কি এরকম করা হয় না, এরকম সিরিয়ালি না করে আমরা র্যান্ডাম অ্যাপ্লাই করি। এখান থেকে র্যান্ডাম মনে করো তুমি 01100 অ্যাপ্লাই করলে প্রথমে, তারপরে আবার মনে করো তুমি 0110 দিলে, এরকম মানে র্যান্ডাম অ্যাপ্লাই করতে হবে। র্যান্ডাম অ্যাপ্লাই করলে হ্যাঁ বেশিরভাগ সময় লাখ ভালো হলে ভালো, অনেক সময় খারাপ হতে পারে। র্যান্ডাম অ্যাপ্লাই করলে কি হবে তাহলে? সেটাই র্যান্ডাম অ্যাপ্লাই করলে কি হবে সেটাই এখানে এই যে কি বলে এটাকে মানে চার্ট, ফ্লো চার্ট আকারে দেখিয়েছে। তাহলে তোমরা কি করবে তাহলে? আমাদের এই যে সার্কিট যদি এরকম হয়, আমরা যে সার্কিট ইউজ করেছি এটাই ধরলাম, আমাদের এরকম 7টা ফল্ট আছে, 1 2 3 4 5 6 7 ফল্টস দিয়ে, তাহলে আমরা এখানে কি করব? র্যান্ডাম সিগন্যাল অ্যাপ্লাই করব। র্যান্ডাম সিগন্যাল অ্যাপ্লাই করে আমরা দেখলাম যে এই ফল্টটা ডিটেক্ট করলো, বা ওকে, সো উইল মেক এ টিক মার্ক, রাইট? তারপরে আবার আমরা আবার এরকম র্যান্ডাম সিগন্যাল দিয়ে আবার আমরা দেখলাম এইটাকে ডিটেক্ট করতে চাইলাম, এইটা ডিটেক্ট হলো, তাহলে অ্যানাদার ভেক্টর ডিটেক্ট হলো। এরকম করে র্যান্ডামলি যদি আমরা করি তাহলে আমাদের অনেক সময় এই 16 আগেই হয়তো আমরা পেয়ে যাব, তাই না? 16 আগেই হয়তো আমরা সবগুলি ফল্ট পেয়ে যাব, কিন্তু ম্যাক্সিমাম তো আমরা 16 বেশি তো আর আসবে না। আসবে না? আসতে পারে অবশ্য, না স্যার, কখন না আসতে পারে, সরি আমি ভুল বলেছি, আসতে পারে। কারণ কখনো কখনো একই র্যান্ডাম যদি তুমি দাও তাহলে কখনো কখনো একই সিগন্যাল ডাবল চলে আসতে পারে, একই ভেক্টর দুইবার, রাইট? দিস ইজ অলসো সামটাইমস ইট হ্যাপেন্স। কিন্তু এখানে তোমার নর্মাল ফ্লো চার্ট ইজ সো ইজি। ওকে, আমরা পরে নেক্সট ক্লাসে ডিসকাস করবো। আজকে তুমি এখানে যেটা করা আছে সেটাই দেখো। সেখানে কি করে ফ্লো চার্টটা, এই যে সেট দ্য ইনপুট প্রবাবিলিটিস, ইনপুট প্রবাবিলিটি এটা সেট করে দিতে হয় যে তুমি এই যে যেমন এর প্রবাবিলিটি কত, এ বি সি ডি সবই তো আমরা হাফ বলি না, 1 এর প্রবাবিলিটি আর 0 এর প্রবাবিলিটি হাফ। জি স্যার। নর্মালি আমরা তাই বলি যে 0 এর প্রবাবিলিটি হাফ, 1 এর প্রবাবিলিটি, এটা তো সব নর্মাল। তুমি এখন চেঞ্জও করে দিতে পারো, আমি এটাকে 0 দিলাম, ওটাকে 1 দিয়ে দিতে পারি, হ্যাঁ? এটা সেট করার পরে কি করবে দেখো, সেট করে এটা ইনপুট, তাহলে প্রথমে একটা ইনপুট তৈরি হলো, এই প্রবাবিলিটির উপরে বেস করে একটা ইনপুট ভেক্টর হলো, তারপরে সেটা যে জেনারেটিভ ভেক্টর, তারপরে সেটাকে তুমি অ্যাপ্লাই করবে, এই সার্কিটের ইনপুটে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করে তুমি দেখবে যে এই যে স্টিমুলেট ফল্টস, হ্যাঁ, তোমাকে ফল্ট ডিটেক্ট করতে পেরেছে কিনা। তুমি এখানে অ্যাপ্লাই করার পরে দেখলে যে তুমি অনেকগুলি তো ফল্ট ডিটেক্ট করতে পারবে না, তাহলে তুমি দেখবে যে ডিটেক্ট করতে পেরেছি কিনা। যদি ডিটেক্ট করতে পারে তখন তুমি দেখবে যে কত পার্সেন্ট ডিটেক্ট করতে পেরেছে। অনেক সময় আছে যে একই ভেক্টর দিয়ে মাল্টিপল ফল্ট ডিটেক্ট করা যায়, মাল্টিপল ফল্টস। তো যদি দুটো ফল্ট একসঙ্গে ডিটেক্ট করে ফেলে তো যে গুড, তখন দেখতে হবে যে তাহলে ফল্ট যদি দুইটা ডিটেক্ট করে ফেলে তাহলে কত পার্সেন্ট কভার করলে লসে। আমাদের মনে করো টোটাল ফল্টস আমাদেরকে ধরতে হবে যে সব ব্রাঞ্চে ফল্ট আছে, আমরা এখানে যদি 10 ব্রাঞ্চে আমরা যদি 20 ফল্ট ধরি, আর তার থেকে যদি আমরা দেখা যায় যে দুটা ফল্ট এখানে কভার করে এটা আইডেন্টিফাই করে ফেললো, তাহলে 2 আউট অফ 20, তাহলে দেখো 10% ফল্ট কভারেজ হয়ে গেল, 10% ডান, ফল্ট কভারেজ 10%। তাহলে 10% ইজ নট সো গুড। তাহলে আবার আমাদেরকে নতুন ভেক্টর তৈরি করতে হবে, এখানে গিয়ে যে ব্যাক নতুন ভেক্টর টেস্ট করে নতুন ভেক্টর তৈরি করে আবার অ্যাপ্লাই করতে হবে ওই সার্কিটে। অ্যাপ্লাই করে এখন দেখতে হবে যে কি আগে 2 ফল্ট ডিটেক্ট করেছিল, এবারও কি সেই 2 ডিটেক্ট করলো, নাকি 3 না 4 নাকি ডিফারেন্ট 1, রাইট? কত ফল্ট ডিটেক্ট করলো। যদি সেম হয় তাহলে আর তোমার ফল্ট কভারেজ বাড়বে না। যদি আগের 2 ছাড়া আরও একটা ফল্ট ডিটেক্ট করতে পারে +1, তাহলে তোমার দেখো 1 মানে তুমি তাহলে 3 আউট অফ 20 ডিটেক্ট, আগে হলো 2 ডিটেক্ট করেছিলে, এবার আরেকটা 1 পেলে, তাহলে 3 আউট অফ 20, তাহলে 3 আউট অফ 20 মানে 60 কত
30% কত না 10 16% or something, right? So maybe 16% coverage. We don't know, right? That আমরা পার্সেন্টেজ বের করে 16% এর প্রবাবিলিটি বা 15%, sir. হ্যাঁ, তাহলে এটা বের করলো। কিন্তু যদি এখানে দুটো ফল্ট ডিটেক্ট করতে পারে সেকেন্ড টাইম, তাহলে 2 + 2 4 হবে, 4 + 4 ডিভাইডেড বাই 20, তখন 20% কভার হয়ে যাবে। এরকম করে করে যতক্ষণ পর্যন্ত কাভারেজটা 80% না হয় ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এইভাবে কন্টিনিউ করতে হবে। এই লুপটাতে ঘুরতে হবে। যদি 80% হয়ে যায় বা তার বেশি হয়ে যায় তখন আমরা বলতে পারবো যে দিস সার্কিট ইজ গুড, আর তোমার দরকার নেই। ও আবার এখানে আসা বলা আছে, তুমি যে এই যে ভেক্টর যে তৈরি করলে যে তোমার যাতে র্যান্ডম না হয়ে যায়। মনে করো তুমি এই আগে একটা এই ভেক্টরটা ছিল, মনে করো 1 0 1 1 ভেক্টর তোমার আগে ছিল, একবার চেক করেছো, তারপর আবারও এখানে এগেন এসেছে এই সেম ভেক্টরটা। যেহেতু র্যান্ডম, একই ভেক্টর আবার আসতে পারে। যদি আবার আসে তখন এই যে বলেছে যদি একই ভেক্টর আবার আসে তখন তুমি ওটাকে বাদ দিতে হবে। এই বলেছে যদি নো নিউ ভেক্টর, যদি ভেক্টর যদি নিউ না হয় তাহলে তো নতুন ফল্ট টেস্ট করতে পারবে না, তাই না? তাহলে আবার ব্যাক যেতে হবে। এখানে ব্যাক যেয়ে তারপর প্রবাবিলিটিটা চেঞ্জ করে দিয়ে এখানে 1 2 জায়গায় তুমি 1 4 দাও, এখানে 3 4 দাও, এটা কিছু একটা দিলে তখন এটা নতুন সেট তৈরি হবে। সো দিস ইজ দ্য টেকনিক। তারপরে তোমাকে তারপরে যখন যদি এরকম করতে থাকবে যখনই তোমার 80% এর উপর হয়ে যাবে তখন বলতে আর আমাদের টেস্ট করার দরকার নাই, রাইট? ইজ মোর দ্যান 80% যদি হয়ে যায় সো দেন দ্যাট মিনস আমরা বুঝবো যে ওখানে আর ফল্ট নাই, তখন স্টপ। সো দিস ইজ দ্য ফ্লো চার্ট। আর নেক্সটে কি আছে? এটা আমরা অলরেডি তোমরা শিখেছো যে রাত 5 ভ্যালু অ্যালজেব্রা। এটা আমরা নেক্সট ক্লাসে আরেকবার দেখে আমরা আসলে 9 ভ্যালুতে যাব। ওকে, তাহলে আমরা এ পর্যন্ত রেখে দিই। এখন বলো কোনো কোশ্চেন থাকলে। এনি কোশ্চেন? কোনো কোশ্চেন নাই? বুঝতে পেরেছো সবাই? জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এটা শুরু করবো না, কারণ এটা শুরু করলে ওই সার্কিট দিয়ে সময় লাগবে। তোমরা অলরেডি শিখেছো, বাট আমরা এইটা আসলে এইটার সাথে আমরা আরো এখানে নিচে আরো 1 2 3 আরো 4 আছে। এটা টোটাল 5, টোটাল 9 হবে। 9 ভ্যালুতে যাব আমরা। এটা তো তোমরা এই যে এটা অলরেডি শিখে ফেলেছো, কিন্তু এই মাঝখানের জিনিসটা আমরা শিখি না, বলি নাই, কারণ ওটা আমাদের একটু পরে লাগবে, এই জন্য। ওকে, ঠিক আছে। উইল ডু দিস নেক্সট ক্লাস টুমরো। মেবি উই হ্যাভ a class tomorrow. I'll see you then. স্যার আমাদের স্যার মোট কুইজ স্যার 3টা হবে না স্যার? কি টোটাল কুইজ তো আমাদের 3টা হবে, তাই না স্যার? ও হ্যাঁ, কুইজ হবে না, এখন তো সময় আছে। টোটাল 3টা হবে না স্যার?